তাই না? যে কোনো একটা প্রায়োরিটি নাম্বার, একটা ইন্টিজার নাম্বার আমি অ্যাড করে দিই, ঠিক আছে? এই প্রায়োরিটি নাম্বারের ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে কোন প্রসেসটার প্রায়োরিটি বেশি, কোন প্রসেসটার প্রায়োরিটি কম। এখন এই শিডিউলিং অ্যালগরিদমের দুই রকম হইতে পারে, একটা প্রিএমটিভ হইতে পারে আর একটা নন প্রিএমটিভ হইতে পারে, ঠিক আছে? আমরা দুইটা অ্যালগরিদমই দেখবো, আর এদের প্রবলেমও আছে, কিছু কিছু সলিউশনও আছে, এগুলো আমরা দেখবো। ওকে, তাহলে আমরা প্রথমে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিংটা দেখি। প্রথমেই বলছিলাম যে প্রায়োরিটি যে শিডিউলিংটা আছে, এখানে একটা কি নাম্বার অ্যাসাইন করা থাকে, একটা প্রায়োরিটি নাম্বার অ্যাসাইন করা থাকে। দেখছেন এখানে আগের প্রবলেমগুলোতে কিন্তু এগুলো ছিল না। সবার কি মনে আছে আগের দিনের প্রবলেমগুলো যেগুলো দেখছিলাম আমরা, শর্টেজ জব ফার্স্ট, তারপরে ওই যে এফসিএফএস? জি স্যার, ছিল না। ওকে, কিন্তু দেখেন এখন কিন্তু আমাদের কি আছে, একটা করে প্রায়োরিটি নাম্বার অ্যাড করা আছে। ক্লিয়ার? এখন আমি যদি আপনাদের বলি যে যার প্রায়োরিটি নাম্বার কম তার প্রায়োরিটি বেশি, তাহলে বলেন তো এখানে কোন প্রসেসটার প্রায়োরিটি বেশি? P2। হ্যাঁ, কারণ দেখেন P2 এর প্রায়োরিটি নাম্বার কত? 1, এজন্য এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। এটা এক্সামে অবশ্যই আমি আপনাদের বলে দিব, যদি না বলে দিয়ে থাকি তাহলে আপনারা যে কোনো একটা ধরে করলেই হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এবার দেখি আমরা এটা কোন অ্যালগরিদম দেখতেছি, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং দেখতেছি, ঠিক আছে? ওকে, প্রিএমটিভ মানে কি জানো, যে আমার এক্সিকিউশন হবে হবে হবে, এর মোমেন্টে যদি আমার প্রয়োজন হয় তাহলে সিপিইউ থেকে তাকে আমি সুইচ করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি। দেখেন তো সবার প্রথমে যখন অ্যারাইভাল টাইম 0, তখন আমার কাছে কোন প্রসেসটা আসছে? P1 প্রসেসটা আসছে। তার মানে আমরা যে রেডি কিউটা মেনটেন করি, সেই রেডি কিউতে এখন কোন প্রসেস আছে বলেন তো আমার কাছে? শুধুমাত্র P1 আছে। এটা কি বলেন তো আমাদের? রেডি কিউ, বুঝছেন? এটা আমাদের সেই রেডি কিউ। ওকে, তাহলে রেডি কিউতে আমার কোন প্রসেস আছে? শুধুমাত্র P1। এখন একটা প্রসেস যদি থাকে তাহলে একটা প্রসেসের মধ্যে কারো প্রায়োরিটি কম বেশি থাকে, তাই বলেন? সবাই কি বুঝছেন কি বলছি? স্যার আরেকবার বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আমার যে প্রসেসটা অ্যারাইভাল টাইম যখন 0, তখন আমার হাতে কোন প্রসেসটা আসছে? P1 প্রসেস আসছে। এটাকে আমি কোথায় রাখবো? রেডি কিউতে রাখবো। এইখান থেকে আমি কোথায় নিব? রানিং স্টেটে নিব, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা যদি এইখান থেকে রানিং স্টেট নিতে চাই, আমার হাতে প্রসেস আছে একটা, তাহলে এদের মধ্যে কেউ হায়ার প্রায়োরিটি কেউ লোয়ার প্রায়োরিটি এরকম হবে? শুধুমাত্র একটা প্রসেস যেহেতু আছে তাহলে সেই সার্ভিস পাবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমরা যদি গ্যান্ট চার্টটা দেখি, তাহলে দেখেন আমাদের 0 টাইমে শুরু হয়েছে, আর আমার কাছে 0 টাইম অ্যারাইভাল টাইমে আমার কাছে শুধুমাত্র প্রসেস 1 আসছে, এই জন্য প্রসেস 1কেই সার্ভিস দিচ্ছি আমরা। ওকে, এখন যখন আমাদের টাইম 2 সেকেন্ড হয়েছে, এই যে 2 সেকেন্ড সার্ভিস দেওয়া হয়ে গেছে পিয়নকে, তখন আমার কাছে কি আসছে? P2 নামে একটা প্রসেস আসছে, দেখছেন? আর P2 প্রায়োরিটি কত? স্যার 1। তার মানে এখন আমার রেডি কিউতে কোন কোন প্রসেস আছে বলেন তো? একটা P1 প্রসেস আছে আর একটা P2 প্রসেস আছে। এখন এই দুটার মধ্যে প্রায়োরিটি বেশি কার? P2 এর। এই জন্য P1 কে আমি কি করব? বের করে দিব, আর কাকে প্রবেশ করাবো? P2 কে। স্যার P1 টাই কেন আগে নিলাম? কারণ প্রায়োরিটি তো P1 এর 3 ছিল। হ্যাঁ, কিন্তু দেখেন যে আগে মনে করেন আপনি একটা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছেন, এখন আপনি টিকিট মানে কাটতে যাবেন আপনি। এখন যদি কোনো লাইন না থাকে তাহলে কোনো সমস্যা? বলেন, আপনি যদি কোনো লাইনে দাঁড়ায় টিকিট কিনতে যান, জি স্যার। এখন দেখেন সেই লাইন ফাঁকা, তাহলে কি আপনি যদি ভিআইপি পার্সন হন তাও আগে যাবেন, আপনি যদি ভিআইপি পার্সন না হন তাও কি সাথে সাথে টিকিট পাবেন না? জি স্যার। তাহলে এরকম যে অ্যারাইভাল টাইম যখন 0, আমার রেডি কিউতে একটা প্রসেস বাদে অন্য কোনো প্রসেস ছিল না স্যার। এই জন্য শুধুমাত্র P1 কে আমরা সার্ভিস দিছি। এরপরে যখন 2 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, এই 2 সেকেন্ড যখন অতিবাহিত হয়ে গেছে, তখন আমার রেডি কিউতে কয়টা প্রসেস চলে আসছে দেখেন তো? 2টা প্রসেস চলে আসছে। এখন আমার খেয়াল করতে হবে এই 2টা প্রসেসের মধ্যে কার প্রায়োরিটি বেশি। তাহলে কার প্রায়োরিটি বেশি? P2 এর প্রায়োরিটি বেশি, এই যে আমরা দেখলাম। এই জন্য আমরা কি করব? P1 কে বের করব, P2 কে ঢুকাবো। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এই যে বের করা আর এই যে ঢুকানো, একে আমরা বলি মাল্টিপল
প্রসেসের জন্য, তাই তো? বুঝিনি। মানে প্রায়োরিটিটা চেক করবো মাল্টিপল প্রসেস যখন থাকবে তখন। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। আপনি চিন্তা করেন, আপনি একা আছেন, একা থাকলে কি আপনার কোনো প্রায়োরিটি আছে? আপনি রেস্টুরেন্টে বা আপনি লাইনে একা, তাহলে কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি এখন। ওকে ওকে, এবার আসি তাহলে। তাহলে এই যে পিয়নকে বের করলাম, পি2 কে ঢুকালাম, এই যে কাহিনী হইলো, এটাকে আমরা বলি কনটেক্সট সুইচিং। কি বলবো এটাকে? কনটেক্সট সুইচিং। সবাই কি বুঝছেন? আর এটাই কিন্তু প্রিএমটিভ অ্যালগরিদমের মূলনীতি। যার প্রায়োরিটি বেশি বা যাকে আমার কনটেক্সট সুইচ করতে হবে তাকে আমি ঢুকাই দিব। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। ওকে, এবার দেখেন, তাহলে দেখেন, এবার আমি দুইতম সেকেন্ড থেকে মনে করেন 4তম সেকেন্ডে আসছি। এই যে এখানে মনে করেন 4তম সেকেন্ড, এই 4তম সেকেন্ডে কোন প্রসেস আসছে দেখেন তো? পি3 আসছে না? জি স্যার। তাহলে দেখেন তো আমার এখন রেডি কিউতে কয়টা প্রসেস আছে দেখেন? তিনটা। ওকে, এই 3টা প্রসেসের মধ্যে প্রায়োরিটি বেশি কার? P2 এর। এই জন্য পি2 দেখেন সার্ভিস পাচ্ছে, কিন্তু পি2 কিন্তু আমরা বের করি নাই। সবাই কি বুঝতে পারছেন? ওকে, জি স্যার। এরপরে দেখেন 4তম সেকেন্ডের পরে 5তম সেকেন্ডে কি আসছে? আমাদের নতুন আরেকটা প্রসেস আসছে। অ্যারাইভাল টাইমের দিকে খেয়াল করেন। 5তম সেকেন্ডে আমার কাছে P4 নামে একটা প্রসেস আসছে। তার মানে আমার এখন রেডি কিউতে কয়টা প্রসেস আছে দেখেন তো? 4টা প্রসেস আছে। কিন্তু এই 4টা প্রসেসের মধ্যে প্রায়োরিটি সবচেয়ে বেশি কার? পি2 এর সব প্রায়োরিটি সবচেয়ে বেশি। এজন্য পি2 কে আমরা কি করিনি? বের করিনি। পি2 কে আমরা সার্ভিস দিতে আসি। কতক্ষণ পর্যন্ত সার্ভিস দিব পি2 কে? তার বার্স্ট টাইম পর্যন্ত, যে 4 সেকেন্ড। এই জন্য 2 থেকে 4 সেকেন্ড যোগ করলে 6 সেকেন্ড হয়। 6 সেকেন্ড বা 4 সেকেন্ড ধরে আমরা পি2 কে সার্ভিস দিয়েছি। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এবার দেখেন। ওকে, তাহলে এবার দেখেন 6তম সেকেন্ডে যখন আসছি তখন কি পি2 এর কাজ শেষ না? জি স্যার। তাহলে পি2 কে আমরা রেডি কিউ থেকে কি করে দিব? বাতিল করে দিব। এবার আমাকে বলেন, আমার রেডি কিউতে যে 3টা প্রসেস আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার আছে? P4। এই দেখেন, এর জন্য এখানে পরের রাউন্ডে কে যাবে? P4 যাবে। দেখেন P4 এর বার্স্ট টাইম হচ্ছে 4 সেকেন্ড, তাই 6 থেকে 4 যোগ করলে হয় 10। সে 4 সেকেন্ড ধরে P4 কে সার্ভিস দিবে। P4 কে সার্ভিস দেওয়ার পরে P4 কে রেডি কিউ থেকে বের করে দিবে। তারপরে আমাদের হাতে থাকবে বা রেডি কিউতে থাকবে দুইটা, একটা P1 একটা P3। এখন দেখেন P1 আর P3 এর মধ্যে P1 এর প্রায়োরিটি কম, এজন্য সে আবার P1 কে সার্ভিস দেওয়া শুরু করবে। সবাই কি বুঝছেন? কিন্তু P1 কে যেহেতু আমরা অলরেডি 2 সেকেন্ড সার্ভিস দিয়ে আসছি, সেহেতু বার্স্ট টাইম এখন 7 সেকেন্ড না, বার্স্ট টাইম এখন কয় সেকেন্ড? 5 সেকেন্ড। সবাই কি বুঝছেন? জি স্যার। এর জন্য সে এবার 5 সেকেন্ড সার্ভিস নেবে। সার্ভিস নিয়ে কি করবে? P1 কেও এখন রেডি কিউ থেকে বের করে দেবে। আর লাস্টে কি থাকবে? আমাদের P3। লাস্টে P3 কে সার্ভিস দিবে। সবাই কি বুঝছেন? জি স্যার। এই হচ্ছে আমাদের কি প্রায়োরিটি শিডিউলিং এর প্রিএমপ্টিভ অ্যালগরিদম। দেখছেন, একটা একটা করে বের করে দিচ্ছি যখন আমার বেশি প্রায়োরিটি প্রসেস আসছে। বোঝা গেছে? ওকে, এবার আমাকে বলেন তো, এই যে প্রায়োরিটি প্রসেসের প্রবলেম কি হতে পারে একটা এই প্রিএমপ্টিভ এর? P3 এর অ্যারাইভাল টাইম কখন? 4। কিন্তু সে সার্ভিস পাওয়া শুরু করছে কখন? 15 থেকে। আচ্ছা, চিন্তা করেন, যদি আমি তো এখানে আপনাদের 4টা এক্সাম্পল দেখাইছি 4টা প্রসেস দিয়ে। মনে করেন এই 15তম সেকেন্ডে নতুন একটা প্রসেস আসছে যার নাম হচ্ছে P5। ঠিক আছে? যার প্রায়োরিটি হচ্ছে 1। যার প্রায়োরিটি কত? তাহলে বলেন তো, তখন কি P3 সার্ভিস পাইতো? এই সবাই কি বুঝছেন আমি কি বলছি? না,
স্যার তখন 3 টা Okay, একটু খেয়াল করেন, একটা প্রসেস থাকতো P5, যার অ্যারাইভাল টাইম হচ্ছে 15 সেকেন্ড, ঠিক আছে? আর প্রায়োরিটি কত? 1। এবার আমাকে বলুন তো কি হইতো, এই P5 এ আছে, মানে এই 15 সেকেন্ডে আছে, কি হইতো বলেন? আমার হাতে কয়টা প্রসেস থাকতো বলেন? 5টা এই P5 থাকতো, P5 হ্যাঁ P5 থাকতো আর P3 থাকতো। তাহলে বলেন এই দুইটার মধ্যে সার্ভিস কে P5 হইতো? তার বলেন P3 এতক্ষণ ধরে ওয়েট করে আছে, কিন্তু 15তম সেকেন্ডে একটা প্রসেস আসছে, এর কারণে P3 সার্ভিস পাচ্ছে না। একটা ঝামেলা না? জি মনে করেন P5 এর এক্সিকিউশন শেষ হয়ে গেছে, এরপরে P6 নামে একটা প্রসেস আসছে, যার প্রায়োরিটি কত? 2। তাহলে বলেন তখন তাও কি P3 সার্ভিস পাবে? না স্যার। তাহলে এরকম করে যদি একটা হায়ার, একটার পর একটা হায়ার প্রায়োরিটি প্রসেস আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, তাহলে যেসব এই যে লোয়ার প্রায়োরিটির যে প্রসেসগুলো আছে সেগুলো কি কোনোদিন সার্ভিস পাবে? এটা চিন্তা করেন তো। না স্যার তাহলে এগুলো কি অনাহারে মরে যাবে না প্রসেসগুলো? জি স্যার এই প্রবলেমকে আমরা বলি স্টারভেশন প্রবলেম। সবাই কি বুঝছেন? এই যে স্টারভেশন প্রবলেমটা কি, লো প্রায়োরিটি প্রসেসেস মে নেভার এক্সিকিউট। সবাই বুঝছেন? যেসব প্রসেস লো প্রায়োরিটি সেগুলো কোনোদিন কি হবে না, এক্সিকিউটই হবে না। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন এর সলিউশনটা কি দেখেন তো। এর সলিউশন হচ্ছে এজিং করা। এজিং করা কি দেখতে একটু এনে লেখা প্রসেস। এর মানে কি বলেন তো, যত টাইম আগাবে আপনি আস্তে আস্তে লো প্রায়োরিটি যে প্রসেসগুলা সেই প্রসেসগুলোর প্রায়োরিটি আস্তে আস্তে বাড়াবেন। তার মানে মনে করেন আমি যদি ধরে নিই যে 10 সেকেন্ড পর, কয় সেকেন্ড পরে, 10 সেকেন্ড পর পর আমি প্রায়োরিটি চেঞ্জ করব। তাহলে বলেন তো 10 সেকেন্ড পর পর যদি প্রায়োরিটি চেঞ্জ করি, তাহলে P3 এর প্রায়োরিটি কত যাবে? কমে 3 আসবে, তারপরে আবার কমে 2 আসবে, আবার কমে 1 আসবে। দেখেন টাইম যত অতিবাহিত হচ্ছে, P3 যেটা লোয়ার প্রায়োরিটি প্রসেস ছিল সেটা আস্তে আস্তে প্রায়োরিটি কি হয়েছে, আমি বাড়াই ফেলছি। সবাই কি ক্লিয়ার? কিন্তু স্যার এখানে যদি অনেকগুলো ডাটা থাকে তখন আমি তো মানে স্যার এটাই লো প্রায়োরিটি যেটা এটা তো সেটা ডিটেক্ট করতে তো আমার অনেক সময় লাগবে। হ্যাঁ, এটাই তো প্রবলেম স্টারভেশনের। কিন্তু এর একটা সলিউশন কি হতে পারে, এজিং নামে একটা সলিউশন হতে পারে। আর এজিং সলিউশনটা কি, যে সকল লো প্রায়োরিটি প্রসেস আছে সেগুলো আপনি টাইমের সাথে সাথে আস্তে আস্তে প্রায়োরিটি বাড়াইতে থাকবেন। তাহলে একসময় যখন কি হবে? আমার P2 টা কমপ্লিট হবে না। না না, P2 কেন কমপ্লিট হবে? আচ্ছা, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, যদি প্রায়োরিটি কোনদিন সমান হয়ে যায়, চিন্তা করুন তো, এর প্রায়োরিটিও 1, এর প্রায়োরিটিও 1, তখন যেটা তাহলে কে ফার্স্ট যাবে আছে বলুন তো? তাহলে যে ফার্স্টে সে যাবে, তাহলে পরের বারে কে যাবে? P3 যাবে না? মনে করেন আপনার P2 গেল প্রথমে, 100 P3 তো যাবে নাকি? জি স্যার চিন্তা করতে পারছেন? কিন্তু আগের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমে কোনোদিন P3 যাওয়ার উপায় ছিল? আগের যে স্টারভেশন প্রবলেম আমি ছিল, যে P3 টা আমি 1 এ আনতে চাই এটা তো আমি 2 তে বা 3 তে রাখতে পারবো, আমি কেন 1 আনতে চাই? আপনার কোশ্চেন বুঝতে ক্লিয়ার না। মানে বিষয়টা হচ্ছে যে আমরা তো হচ্ছে যে P3 যেটা এটা তো আমরা হচ্ছে যে যেহেতু আমাদের এটা লোয়ার প্রায়োরিটি বেশি, দ্যাটস হচ্ছে আমরা এটা ডিক্রিজ করতেছি, করতে করতে হচ্ছে যে আমরা 1 এ আনতেছি। কিন্তু যখন হচ্ছে যে আমি আমি কেন 1 আমি যদি 2 তে আনতাম তাহলে তো আমার এটাও কাজ করতো, বা 3 তে আনলেও তো কাজ করতো। আরে আমি তো জাস্ট উদাহরণ দিছি আপনাদের, আপনার কি অনে নিয়েই আসতে হবে এমন কোনো কথা আছে? আমি তো উদাহরণ দিছি আপনাদের। আপনার ধরেন 3 তে আপনার কাজ করে গেছে, তাহলে আপনি কি 2 তে একই নেবেন? আমি জাস্ট আপনাদের একটা সিনারিও বুঝাইছি যে 100 আমি যদি এজিং করি তাহলে অবশ্যই অবশ্যই লো প্রায়োরিটি প্রসেস এক্সিকিউট হবেই, এটা গ্যারান্টিড। সবাই কি বুঝতে পারছেন? এগুলো কিন্তু এক্সামে থাকবে, ঠিক আছে? আপনাদের ঈদের পরে যে এক্সামটা নিব সেই এক্সামে কিন্তু এই এই অধ্যায় থেকে কোশ্চেন থাকবে। ওকে, এই যে এখানে আপনাদের ক্যালকুলেট করে দিছি আমি সবগুলো জিনিসপাতি, দেখছেন?
এই যে কমপ্লিশন টাইম, প্রসেস টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম আপনারা এখান থেকে বের করে নেবেন। কোনো অসুবিধা আছে? আর শুধু এইটুকু বের করলে হবে না, কিন্তু এখানে কিন্তু অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, একটু খেয়াল করেন তো, আমরা ক্লাসে বলছিলাম দেখেন তো, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম কি হয়? সমান হয়। জি স্যার। কিন্তু এখানে কি সমান হয়েছে? না স্যার। এই যে এখানে কিন্তু ভিন্ন হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এই ভিন্ন হওয়ার কারণ কি? যে সকল প্রিএমটিভ যে অ্যালগরিদম গুলো আছে, সেই অ্যালগরিদমে কিন্তু ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম সমান হয় না। আচ্ছা। কিন্তু নন প্রিএমটিভ অ্যালগরিদম হলে ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম সমান হয়। ওকে, তাহলে এবার আমরা দেখি নন প্রিএমটিভ অ্যালগরিদম। ওকে, এইবার দেখেন তো নন প্রিএমটিভ অ্যালগরিদমে আপনাদের একটা জিনিস দেখাইছি আমি এখানে, অ্যারাইভাল টাইম এখন কত থেকে শুরু করছে দেখেন তো? 1 থেকে। তার মানে দেখেন তো আমাদের চার্ট যেটা হবে সেটা কি 1 থেকে স্টার্ট হবে নাকি 0 1 থেকে থেকে স্টার্ট স্টার্ট হবে? হবে। না, কি স্টার্ট হবে, বাট 0 থেকে 1 থেকে। 0টা থাকবে বাট কি থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, গ্যান চার্ট অলওয়েজ অলওয়েজ 0 থেকে স্টার্ট হবে। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, কিন্তু কথা হলো 0 থেকে 1 সেকেন্ডের No, মধ্যে sir. আমার কোনো প্রশ্ন আসছে, এই জন্য এটা গ্যাপ। এইটুক টাইম সিপিইউ বসেই আছে, সিপিইউ কোনো কাজ করে নাই। কোনো অসুবিধা আছে? না ওকে, স্যার। তাহলে এবার দেখেন আমার একতম সেকেন্ডে আমার কোন প্রসেসটা আসছে? P1 প্রসেসটা আসছে। তাহলে আমি P1 কে সার্ভিস দেওয়া শুরু করব। কিন্তু একটু খেয়াল করেন তো, আমার 2তম সেকেন্ডে কি চলে আসছে? P2 চলে আসছে, তাই না? তাহলে বলেন আমার হাতে এখন কয়টা প্রসেস আছে? P1 প্রসেস আর P2 প্রসেস আছে। জি স্যার। আর P2 এর প্রায়োরিটি কি বেশি। P1 এর থেকে বেশি। তাহলে এবার কি P2 কে ঢোকার কথা জি ছিল না স্যার, এখানে? বাট এখানে কিন্তু এটা কথা হলো প্রিভেন্টিভ। জি এটা স্যার, শেষ করে তারপর P2। শেষ করবে তারপরে ঢুকবে। এই জন্য দেখেন P1 কে সম্পূর্ণ শেষ করছে। ক্লিয়ার? এরপরে কি আমার হাতে শুধুমাত্র 2টা প্রসেস ছিল, আর বাকি 2টা অ্যারাইভাল টাইম কত? 6 আর 7 সেকেন্ড। এর জন্য 6তম সেকেন্ডে কি আসছে? P3 আসছে, আর 7তম সেকেন্ডে কি আসছে? P4 আসছে। কিন্তু যেহেতু এটা নন প্রিএমটিভ, সেহেতু প্রায়োরিটি তো দেখতে হবেই, কিন্তু আগে কি দেখতে হবে? আগে যে আসছে তাকে আমি সার্ভিস দিয়ে দিই। এই জন্য P2 কে আমরা সার্ভিস দিয়েছি 8 সেকেন্ড। এরপর আমার হাতে প্রসেস ছিল P3 আর P4। P3 আর P4 এর মধ্যে P4 এর প্রায়োরিটি বেশি, এই জন্য P4 কে আমি আগে সার্ভিস দিছি, তারপরে P3 কে সার্ভিস দিছি। সবাই ক্লিয়ার? তাহলে বলেন তো এখানে সিপিইউ ইউটিলাইজেশন কি আর 100% হবে? এখানে দেখেন তো টোটাল সেকেন্ড কত, টোটাল সময় কত সেকেন্ড? টোটাল 30 সেকেন্ড, বাট 0 থেকে 1 পর্যন্ত করতে হবে না। হ্যাঁ, এইটুক টাইম কি সিপিইউ কোনো কাজ করছে? নো। তাহলে এইটুক টাইম বাদ দিতে হবে কিন্তু। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি আপনাদের যখন এক্সামে কোশ্চেন দিব তখন কিন্তু দেখবেন অনেকগুলো গ্যাপ থাকতেছে। হ্যাঁ, তখন কিন্তু অবশ্যই আপনারা এরকম খেয়াল করে মানে দিবেন, মানে গ্যান্ট চার্ট ড্র করবেন। ওকে স্যার। ওকে, তাহলে প্রায়োরিটি শিডিউলিং কি বোঝা গেছে? জি স্যার। স্যার যদি সবগুলোর স্যার প্র্যাকটিস প্রবলেম দিলেও ভালো হতো। সবগুলোর প্র্যাকটিস প্রবলেম আপনারা আপনাদের যে বইটা দিয়েছি ওই বইতে পাবেন, চ্যাপ্টার 6 এ অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম আছে, আপনারা ওই চ্যাপ্টার 6 থেকে নিতে পারেন, হেল্প নিতে পারেন। ওকে স্যার। ওকে, তাহলে বলেন এই স্যার, কোনো প্রবলেম? হ্যাঁ এখানে যে এজিং এর যে ব্যাপারটা দেখালেন ওইটা কি এক্সামে থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যা যা পড়াচ্ছি ক্লাসে বলছি না, এফসিএফএস এ কি প্রবলেম আছে বলেন? থিওরিটিক্যাল প্রবলেমটা জাস্ট এজিং সলিউশন, এজিং এটা লিখে দিলে হ্যাঁ অবশ্যই, আপনাদের তো এই কোশ্চেন থাকবে। আপনারা যদি বলি এফসিএফএস কেন ইউজ করা হয় না, তখন আপনাদের কি বলতে হবে? এখানে যে কি প্রবলেম আছে সেটা দেখাইতে হবে না আমাকে? জি স্যার। হ্যাঁ, দেখানোর জন্য কি একটা এক্সাম্পল দিয়ে দেখালে ভালো হয় নাকি? হ্যাঁ বলেন। এই এজিং এর যেই এখানে যে থিওরিটিক্যাল যে লেখাটা এটা লিখবো নাকি একবারে প্র্যাকটিক্যালি ওই সংখ্যাগুলো দিয়ে লিখতে হবে যে এটার পরে এটা না আসবে? না, আপনারা এই যে যদি আপনাদের কোশ্চেনের নাম্বার উপর ভিত্তি করবেন, মনে করেন আপনাদের
5 মার্কের জন্য একটা কোশ্চেন দিই, যেখানে কি আপনার 2 মার্কের কোশ্চেন থাকে, বা 3-4টা কোশ্চেন অ্যাড করে দিই, তখন আপনারা কি লিখবেন, প্রবলেম দিবেন নাকি জাস্ট অ্যান্সারটা দিবেন? বলুন। বুঝছেন? জি স্যার। স্যার এই ম্যাথ গুলো স্যার থিওরিটিক্যাল স্যার প্রবলেম আর সলিউশন গুলো আসতে পারে তাই না? বুঝি না। মানে কি কি প্রবলেম দেখা যায়, কি কি সলিউশন করার জন্য, মানে এই যে ম্যাথের যেগুলো দেখালেন না এই কয়দিন, ওইখান থেকে স্যার থিওরিটিক্যাল পোর্শন দিয়ে যে যেমন কিছুক্ষণ আগে যে এফসিএফএস এর প্রবলেম কি ছিল, এটার জন্য অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন থাকবে। প্রায়োরিটি শিডিউল। ধরেন আপনাকে আপনাদের বলে দিব এই শর্টের ফার্স্ট যেটা দিন পাইছি আর হচ্ছে প্রায়োরিটি, এর মধ্যে পার্থক্য কি, তাই না? এগুলো তখন আপনাদের পার্থক্য বলতে হবে। বা বুঝতে পারছেন? ওকে, নেক্সট যাই আমরা। স্যার পার্থক্য করে কি বললেন স্যার? আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে আপনারা কি কি পড়বেন, এই যে অ্যালগরিদম গুলো পড়াইছি, অ্যালগরিদমের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো দেখবেন, প্লাস প্রত্যেকটা অ্যালগরিদমের অ্যাডভান্টেজ দেখবেন, ডিসঅ্যাডভান্টেজ দেখবেন। বুঝতে পারছেন? এবং এই ডিসঅ্যাডভান্টেজ গুলাকে যদি আমার অ্যাড্রেস করতে হয়, তাহলে এর কি কি সলিউশন আছে, মানে প্রবলেম গুলোর সলিউশন, এগুলো দেখবেন। আমি কি বুঝাতে পারছি? ম্যাথমেটিক্যাল প্রবলেম, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেমের সলিউশন, এই সবগুলো জিনিস আপনারা পড়বেন। তাহলে এই ছিল আমাদের আগের দিনের ক্লাসের লেকচার। আজকে ক্লাসটা একটু লেংদি যাবে, কিছু করার নাই, সরি। 5 মিনিট আছে আমাদের, টাইম আছে, সমস্যা নাই। আমরা জাস্ট এক্সাম্পল গুলো দেখবো, বাকি যা আছে সব লেখাই দিছি। আজকে আমরা আর নেক্সট কোন অ্যালগরিদমটা দেখবো? রাউন্ড রবিন অ্যালগরিদম দেখবো, ঠিক আছে? ওকে, দেখেন রাউন্ড রবিন অ্যালগরিদমটা ভেরি ইজি, বাট এটা হচ্ছে একটা প্রিএমটিভ অ্যালগরিদম। কি অ্যালগরিদম? প্রিএমটিভ অ্যালগরিদম। ওকে, এখন এই রাউন্ড রবিনে একটা জিনিস আমাকে অবশ্যই বলে দিতে হবে, সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম। এই টাইম কোয়ান্টাম আর কিছুই না, টাইম কোয়ান্টাম বলতে বোঝায় যে সিপিইউ ম্যাক্সিমাম কয় বোঝায়, টাইম কোয়ান্টাম বোঝায় যে ম্যাক্সিমাম কত সেকেন্ড টাইম দিবে। এ সবাই কি বুঝছেন? নাকি আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই। আমরা প্রথম দিন যে অ্যালগরিদমটা পড়ছিলাম এফসিএফএস এ, মনে আছে? এফসিএফএস একেবারে হুবহু সেম অ্যালগরিদম, হুবহু সেম অ্যালগরিদম, কিন্তু জাস্ট এখানে আমরা কি ইউজ করব? প্রিএমশন ইউজ করব, আর একটা কি থাকবে? টাইম কোয়ান্টাম নামে একটা জিনিস থাকবে। সবাই বুঝছেন? ওকে, তাহলে আমরা যাই। এখানে আরেকটা জিনিস আমার মনে রাখতে হবে, যে এইখানে আমাদের যে রেডি কিউটা ছিল, আমরা এতক্ষণ ধরে যে রেডি কিউ পড়ছি, সেই রেডি কিউ একটা কি অ্যারের মতো ছিল না? এখানে একটা রাখতাম, এখানে একটা রাখতাম, এখানে একটা রাখতাম, মোট 4টা প্রসেস থাকতো আমার কাছে। এটাই ছিল কি আমাদের রেডি কিউ। কিন্তু একটু মনে রাখবেন, এই রাউন্ড রবিন অ্যালগরিদমে রেডি কিউটা কি থাকবে? একটা সার্কুলার কিউ এর মতো আচরণ। আচরণে যখনই আমাকে রাউন্ড রবিন অ্যালগরিদম আসবে, অবশ্যই আমাদের কি বলতে হবে বলেন তো? টাইম কোয়ান্টাম বলতে হবে। আপনাদের যদি আমি টাইম কোয়ান্টাম না বলি, বলে দিই অবশ্যই জুপিটার। আচ্ছা, তাহলে এবার আমরা একটু অ্যালগরিদম কাজ করে। ওকে, দেখেন যখন আমার অ্যারাইভাল টাইম 0, তখন আমার কাছে কোন প্রসেস আছে? শুধুমাত্র পিওন প্রসেস আছে। তার মানে আমার রেডি কিউতে এখন প্রসেস আছে শুধুমাত্র একটা, পিওন। বুঝছেন? ওকে, এখন আমার টাইম কোয়ান্টাম কয় সেকেন্ড দেখেন তো? 3।
তার মানে সিপিইউ এই P1 প্রসেসকে সর্বোচ্চ কয় সেকেন্ড সার্ভিস দিতে পারবে? 3 সেকেন্ড সার্ভিস দিতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য দেখেন আমি যদি গ্যান চার্টে লিখি 0তম সেকেন্ডে P1 আসছে, যেহেতু আমার টাইম কোয়ান্টাম 3 সেকেন্ড, এই জন্য আমার কি হয়েছে সার্ভিস কয় সেকেন্ড? 3 সেকেন্ড সার্ভিস হয়েছে। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, কিন্তু দেখেন তো এই 3 সেকেন্ডের মাঝখানে কোন কোন প্রসেস চলে আসছে আমার কাছে? দেখেন 1 সেকেন্ডে P2 চলে আসছে, 2 সেকেন্ডে P3 চলে আসছে, আবার 3তম সেকেন্ডে P4 P4 চলে আসছে। তো দেখছেন অ্যারাইভেল টাইম অনুযায়ী। জি স্যার। এখন কথা হলো এটাকে আমরা রেডি কিউতে কিভাবে রাখবো? একটা সার্কুলার ওয়েতে রাখবো। তার মানে P1 এর পরে কোন প্রসেসটা আসছে একটু খেয়াল করেন তো। P1 এর পরে P2 এটা কিন্তু অবশ্যই একটা সার্কুলার মোশনে যাবে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের রেডি কিউ। ওকে, P2 এর পরে কোন প্রসেসটা আসছে আমাদের? P3 P3 এর পরে কি আসছে আমাদের? P4 যেহেতু এটা সার্কুলার সেহেতু P4 এর পরে আবার কি আসবে? P1 সবাই কি বুঝছেন? এইটাই কিন্তু আমার রেডি কিউ। সবাই কি বুঝছেন? ওকে, তাহলে এবার দেখেন, তাহলে বলুন তো এই কিউ অনুযায়ী P1 কে তো আমি সার্ভিস দিছি, কয় সেকেন্ড সার্ভিস দিছি আমি P1 কে? 3 সেকেন্ড সার্ভিস দিয়েছি। তাহলে আমার বার্স্ট টাইম কমে কত হবে এখন? 7 সেকেন্ড। সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, এরপর আমি কিউ অনুযায়ী এর পরের প্রসেসে যাব, যেটা হচ্ছে আমাদের P2। এই যে P2 সার্ভিস পাওয়া শুরু করলো, P2 কে আমি কয় সেকেন্ড টাইম দিব? 3 সেকেন্ড। এই যে আমি P2 কে দেখেন 3 সেকেন্ড টাইম দিছি, তখন P2 এর বার্স্ট টাইম কমে কত হয়ে গেছে আমাদের? 2 সেকেন্ড। এরপরে দেখেন তো আমার কিউতে P2 এর পরে কি আছে? P3। তাহলে এরপর সার্ভিসে কে যাবে আমাদের? P3 যাবে। আর P3 ও কয় সেকেন্ড টাইম পাবে? 3 সেকেন্ড টাইম পাবে। এই বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এখন এখান থেকে কমে কত হবে? 5। ওকে, এবার দেখেন আমার কিউ অনুযায়ী P3 পরে কি আসবে? P4 আসবে। P4 কে আমি কয় সেকেন্ড টাইম দিব? 3 সেকেন্ড টাইম দিব। এই সবাই কি বুঝছেন? দেখেন এই P1 P2 P3 P4 সবাইকে আমি কয়বার সার্ভিস দিছি আমি? দেখেন তো একবার করে সার্ভিস দিয়ে ফেলছি। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে বলুন তো এই যে প্রত্যেকবার এই যে P1 কে বের করতেছি, P2 কে ঢুকাচ্ছি, P2 কে আবার বের করতেছি, P3 কে ঢুকাচ্ছি, P3 কে বের করতেছি, P4 কে ঢুকাচ্ছি। এই যে একটাকে বের করা একটাকে ঢুকানো, এটাকে যেন আমরা কি বলি? কনটেক্সট সুইচিং। কি বলবো এটাকে? কনটেক্সট সুইচিং। আচ্ছা, ভালো কথা। তাহলে বলেন আমাদের P4 এর কাজ তো শেষ নাকি? এরপর কার আসার কথা? P1 ওকে, P1 আসলে এবার দেখেন এই যে P1 কে চলে আসছে। P1 আবার কি কয় সেকেন্ড টাইম পাবে? 3 সেকেন্ড টাইম পাবে। এবার 3 সেকেন্ড টাইম পারলে এটা কমে কত হবে? 4। ওকে, এবার P1 এর কাজ শেষ। এবার সার্কুলার কিউতে কে আসবে? P2। এখন দেখেন তো P2 কে 3 সেকেন্ড দেওয়ার দরকার আছে? না স্যার। P2 কে কয় সেকেন্ড দিলেই হবে? 2। আমি এই প্রথমেই বলছিলাম টাইম কোয়ান্টাম বলতে কি বোঝায়? যে সিপিইউ ম্যাক্সিমাম কত টাইম দিতে পারবে। কিন্তু আমার কি ম্যাক্সিমাম টাইমের প্রয়োজন হচ্ছে এখানে? নো স্যার। তাহলে কয় সেকেন্ড টাইম দিবে এখন? 2। এই দেখেন এখন দিছে 2 সেকেন্ড, দেখছেন? আর 2 সেকেন্ড টাইম দিয়ে কত বানাই দিছে? 0 বানাই দিছে। আর যেহেতু P2 আমার সার্ভিস দেওয়া শেষ, এজন্য P2 কে কি করব? আমি কিউ থেকে বের করে দিব। সবাই বুঝছেন? জি স্যার। ওকে, এরপরে দেখেন আমি আবার P3 কে কি করছি? এরপরে P2 এর পরে কি সার্ভিস পাবে? P3 কয় সেকেন্ড আছে? 5 সেকেন্ড। সো সে আবার 3 সেকেন্ড সার্ভিস পাবে। 5 থেকে কমে কত হবে এখন? 2 হবে। এরপরে P3 এর পরে কে সার্ভিস পাবে? P4 এর কয় সেকেন্ড বাকি আছে? 3 সেকেন্ড। সো সে আবার 3 সেকেন্ড সার্ভিস পাবে। আর 3 সেকেন্ড সার্ভিস পাওয়ার কত হয়ে গেল? 0 হয়ে গেল। যেহেতু এর বার্স্ট টাইম 0 হয়ে গেছে, সেটাকে কি করব? রেডি কিউ থেকে বের করে দিব। P4 এর পরে আবার কি সার্ভিস পাবে? P1 পাবে। P1 এর কয় সেকেন্ড আছে? 4 সেকেন্ড বাকি আছে। সো সে 3 সেকেন্ড সার্ভিস পায়, 1 সেকেন্ড অবশ্যই থাকবে। এই সবাই বুঝতেছেন তো? ওকে,
ওকে, এবার P1 এর পরে কি আসছে? P3। তাহলে P3 এর কয় সেকেন্ড সার্ভিস পাবে আবার? দেখেন অবশ্যই আছে 2 সেকেন্ড। তাহলে এবার আমি কয় সেকেন্ড দিব একে? 2 সেকেন্ড দিলে আমার হচ্ছে। তো 2 সেকেন্ড দিলে কত হয়ে যাবে? 0। তাহলে যেহেতু এটা 0 হয়ে গেছে সেহেতু এটাকে বের করে দিব। সবাই কি বুঝছেন? আর লাস্টে কি পাবে আবার সার্ভিস? P1 পাবে। আর P1 এর এখন কয় সেকেন্ড বাকি আছে? 1 সেকেন্ড বাকি আছে। তাহলে সে এখন 1 সেকেন্ড মাত্র সার্ভিস পাবে। এই সবাই বুঝছেন? স্যার মাঝখানে স্যার P2 2 সেকেন্ড কেন পাইলো? 15 থেকে 17। এটা বলেন, এই যে P2 কে যখন একবার সার্ভিস দেওয়া হয়ে গেছে তখন আর কয় সেকেন্ড বাকি আছে? স্যার 2 ওই যে হ্যাঁ হ্যাঁ এই জন্য বুঝতে পারছি। তাই না? আমি প্রথমে কি বলছি, টাইম কোয়ান্টাম বলতে কি বোঝায়? যে সিপিইউ প্রসেসকে সর্বোচ্চ কত সেকেন্ড দেবে। এই সবাই বুঝছেন? স্যাররা সবাই বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে রাউন্ড রবিন কি ক্লিয়ার? রাউন্ড কারো কোশ্চেন? স্যার জি স্যার, বাস টাইম যে আপনি কেটে কেটে লিখলেন, আমাদের কি করার টাইম এভাবে কেটে লিখতে হবে না না পাশে? না, এটা আমি আপনাদের বোঝাই দিছি। আপনারা কি বানাবেন? এই যে আচ্ছা। জ্ঞান চার্টটা বানাবেন। জ্ঞান চার্ট বানানোর পরে কি ওই 5টা ইভ্যালুয়েশন যদি বের করতে বলি 5টা ইভ্যালুয়েশন দেখাই দিবেন। ওকে স্যার। আর কোনো কোশ্চেন আর? আচ্ছা, তাহলে একটু বলেন তো আমাকে, এই যে একটাকে সার্ভিস দিচ্ছি, তারপর আবার আরেকটাকে সার্ভিস দিচ্ছি, আবার আরেকটাকে সার্ভিস দিচ্ছি, আবার একটা সার্ভিস দিচ্ছি, এটা দেখতে কেমন লাগছে? ওই যে টাইম শেয়ারিং এর মতো মনে হচ্ছে না একটা? এই মনে হচ্ছে টাইম শেয়ারিং। জি স্যার। তাহলে দেখবেন, এই জন্য আমি দেখেন এখানে প্রথমে বলে দিছি যে এই রাউন্ড রবিন অ্যালগরিদমটা কোথায় ইউজ করা হয়? স্পেশালি ফর টাইম শেয়ারিং সিস্টেম। সবাই বুঝছেন? ওকে, এখন কথা হচ্ছে স্যার, এই অ্যালগরিদমে কোনো সমস্যা আছে? এই দেখে কি মনে হয় সমস্যা থাকতে পারে? আচ্ছা স্যার। না স্যার কি মনে হয় আপাতত বলুন তো ঠিক আছে। সমস্যা? সমস্যা কি মনে হতে পারে বলুন তো? আচ্ছা, আমি আপনাদের একটা সমস্যা বলি, একটু খেয়াল P1 করুন। 0 তে শুরু হয়ে 29 শেষ হচ্ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই সমস্যা, বাট একটু দেখেন তো, এই যে আমাদের P1টা, তাই না, 3তম সেকেন্ডে এটা কি করছি? সিপিইউ থেকে বের করছি আর P2 কে ঢুকাইছি। এই যে এখানে কি হয়েছে, একটা কনটেক্সট সুইচিং হয়েছে না? জি স্যার। এরকম কয়টা কনটেক্সট সুইচিং হয়েছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। দেখেন 4টা প্রসেসের জন্য আমার 11 বার কনটেক্সট সুইচ করা লাগছে, তাই না? জি স্যার। তাহলে এই যে এতবার কনটেক্সট সুইচিং হয়, এই কনটেক্সট সুইচিং হইলে কম্পিউটার স্লো হয়ে যায়, মানে একটা ওভারহেড হিসেবে কাজ করে। তাহলে যদি কম্পিউটার স্লো হয়ে যায় তাহলে কি এটা ভালো না খারাপ? খারাপ। আর বলুন তো, এই যে কনটেক্সট সুইচ হচ্ছে বারবার, এটা কার জন্য হচ্ছে? এতবার বারবার কনটেক্সট সুইচ কার জন্য হচ্ছে? এই দেখেন, কিন্তু আপনি একটু চিন্তা করেন তো স্যার, আমি যদি টাইম কোয়ান্টামের ভ্যালু 5 দিতাম তাহলে কি এতবার কনটেক্সট সুইচ হইতো? না। তাই না? তার মানে এই অ্যালগরিদমের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই টাইম কোয়ান্টামটা সিলেক্ট করা। যদি আপনি এই টাইম কোয়ান্টামের মান একটু বেশি ধরে ফেলেন তাহলে ডাইরেক্ট ওটা এফসিএফএস এ পরিণত হয়ে যাবে। জি স্যার, যেমন স্যার এই যে P1 টা যেহেতু 10, এটা যদি সরাসরি 10 ধরে ফেলি তাহলেই স্যার। হ্যাঁ, তাহলে তাহলে কি হবে দেখেন, প্রথমে পিওনি সার্ভিস পাচ্ছে, ওই এই 10 সেকেন্ড কি সবার বসে থাকতে হবে, তাই না? জি স্যার। তার মানে সেটা কিসের মতো প্রবলেম হয়ে যাচ্ছে? এফসিএফএস এর মতো প্রবলেম হয়ে যাচ্ছে। দেখেন আপনাদের সবার খাতায় লেখা আছে মেবি কনভয় ইফেক্ট। হ্যাঁ, যে একটা বড় প্রসেসের কারণে ছোট প্রসেসগুলো সার্ভিস পাচ্ছে না। তাহলে আপনারা যখন এই যে টাইম কোয়ান্টামটা যদি খুব বেশি বড় ধরে ফেলেন তাহলে এটা কি এফসিএফএস এ পরিণত হয়ে যাবে। আর টাইম কোয়ান্টাম যদি খুব ছোট ধরে ফেলেন তাহলে কি যে বারবার কনটেক্সট সুইচ হবে। আমি কি বুঝাতে পারছি? এইটা হচ্ছে অ্যালগরিদমের সমস্যা। তাহলে কি স্যার এভারেজটা ধরবো, মানে সবগুলার যোগ করে? হ্যাঁ, এই যে এখানে আপনাদের আমি বুঝাচ্ছি, আমি আসি এখানে। তাহলে প্রবলেমটা কি আপনারা ধরতে পারছেন এখানে? জি স্যার। আচ্ছা, তা দেখেন এই যে এখানে আপনাদের জন্য আমি ক্যালকুলেট করে রেখে দিচ্ছি, আপনারা একটু ক্যালকুলেশন করে মিলাই দেখবেন যে এটা ঠিক আছে কিনা।
আমি তো ভুলও লিখতে পারি, তাই না? বুঝতে পারছেন? এটা অবশ্যই আপনারা কি ক্যালকুলেট করে দেখবেন। আর অবশ্যই শুধুমাত্র পরীক্ষাতে এইটুকু ক্যালকুলেট করে দিয়েন না, অবশ্যই অ্যাভারেজও ক্যালকুলেট করে দিয়েন। আমি বারবার কিন্তু বলতেছি, পরে কিন্তু আপনি বলতে পারবেন না যে স্যার আপনি তো স্লাইডে শুধুমাত্র অ্যাভারেজ ক্যালকুলেট করেন নাই। আপনারা কিন্তু অবশ্যই কি অ্যাভারেজ ক্যালকুলেট করবেন। আমি স্লাইডে এত কিছু অ্যাড করতে পারি না। আমি কি বুঝাতে পারছি? সবাই কি ক্লিয়ার ক্লাসে যারা আছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ভালো কথা। এই যে যা কথাগুলো বললাম সেই কথাগুলোই যে এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আসি। যে কথাটা বললাম, ওই যে একটু আগে আপনি যে কথাটা বললেন, স্যার প্রসেস টাইম যদি 10 সেকেন্ডে আমি টাইম কোয়ান্টাম ধরি তাহলে কোনো কনটেক্সট সুইচের প্রয়োজনই হবে না। কিন্তু আমি যদি এই দেখেন যদি 6 সেকেন্ড ধরি কোয়ান্টাম তাহলে একটা কনটেক্সট সুইচের প্রয়োজন হবে। কিন্তু যদি আমি 1 সেকেন্ড ধরি কোয়ান্টাম তাহলে দেখেন 9 বার কনটেক্সট সুইচের প্রয়োজন হবে। ক্লিয়ার? এখানে কিন্তু বুঝাই দিছি। এখন কথা হচ্ছে স্যার তাহলে আমরা কোয়ান্টামটা কিভাবে ধরবো? এইটা হচ্ছে বাস্তবে এইভাবে ধরে যে একটা কিউ এর মান এমন ভাবে ধরবে যেন 80% বার্স্ট টাইম থেকে কিউ এর মান বড় হয়। সবাই কি বুঝছেন? বাস্তবে কিউ কিভাবে ধরে? আপনাদের যে প্রসেসের বার্স্ট টাইম গুলো দেওয়া থাকে সেই বার্স্ট টাইমের 80% প্রসেসের বার্স্ট টাইম থেকে যেন কোয়ান্টামটা বেশি হয়, এইভাবে কিউ এর মান সিলেক্ট করা হয়। বুঝতে পারছেন? স্যার এটা কি দিয়ে দিবেন নাকি আমাদের আমি আপনাদের পরীক্ষার সময় তো আমি দিয়েই দিব, কিন্তু এটা হচ্ছে বাস্তব কেসে ইউজ করা হয়। ওকে স্যার। ওকে, এটা কি স্যার সলিউশন? বুঝিনি। এটা কি স্যার সলিউশন হিসেবে ধরবো? হ্যাঁ, এটা সলিউশন হিসেবে ধরতে পারেন ওকে স্যার। যে কোয়ান্টাম আমরা কিভাবে ধরবো। ঠিক আছে, সাধারণত বাস্তবে এভাবে ধরলে দেখা যায় যে মোটামুটি ভালো পারফরমেন্স করে। ওকে স্যার। এই দেখেন, এই যে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছে এখানে, দেখছেন তারা 4টি প্রসেস নিছে যার বার্স্ট টাইম হচ্ছে 6, 3, 1, 7। দেখেন যখন আমি ধরছি মানে কোয়ান্টামের মান ধরছি 6 অথবা 7, তখন দেখেন টার্নারাউন্ড টাইম সবচেয়ে কমে গেছে। খেয়াল করছেন? কিন্তু বাকি সব ক্ষেত্রে কোয়ান্টাম মানে টার্নারাউন্ড টাইম দেখেন কোনো ক্ষেত্রে অনেক বেশি, আবার কোনো ক্ষেত্রে কম। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, লাস্টে আজকে আমরা যা দেখবো সেটা হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং। এর কোনো প্রবলেম করা লাগবে না, জাস্ট এগুলো আপনাদের এক্সামে থাকবে। এখন আপনারা যদি সেলফ স্টাডি নেন তাহলে সেলফ স্টাডি থাকবে। স্যার এক্সাম বলতে মিড নাকি সিটি? সিটি। স্যার সিটির সিলেবাস কি একদম ফার্স্ট ক্লাস থেকে? না, সিটি সিলেবাস হচ্ছে শুধুমাত্র এই ম্যাথের টপিকটা, সিপি শিডিউলিং। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থেকে শুরু? হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থেকে শুরু। ওকে স্যার। ওকে, দেখেন তাহলে আপনারা যদি চান এটা সেলফ স্টাডি তাহলে সেলফ স্টাডি দিয়ে দিব। স্যার সিটি ডেট কি দিচ্ছেন? আচ্ছা দেখেন স্যার। সিটি ডেট হচ্ছে, হ্যাঁ সিটি আমি দিব, আমি আপনাদের ক্লাসরুমে আপডেট করে দিব। ও আপনার মানে স্টক শেয়ারিং হয়ে গেছে না? ওয়েট, সিটি ডেট হচ্ছে আপনাদের ঈদের পরে আপনাদের ক্লাস শুরু হবে মেবি রবিবার থেকে, তাই না? জি স্যার। ওকে, যেহেতু ক্লাস রবিবার থেকে শুরু হবে, আপনার রবিবারে আমরা আর আপনাদের সাথে আমার দেখা হবে মেবি সোমবারে, তাই না? তাহলে আপনাদের সিটি থাকবে বুধবারে। স্যার সোমবারে বুঝিনি? স্যার সোমবারেই দেন, মানে বুধবারে আরো 2টা সিটি পড়লো তো। এখন মনে করেন অনেকে তো আসতে পারে না, বুঝছেন? এই কারণে হচ্ছে আমি করছি, মানে আমি কিন্তু কোনো মেকআপ সিটি নিব না, আগেই বলছি। আর বুধবারই ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে সোমবার দেখাইতে পারবো। জি স্যার। এই কারণে হচ্ছে আমি আপনাদের বুধবার দিয়েছি, যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তখন আপনারা সোমবার আমার সাথে ডিসকাস করতে পারবেন। বুঝতে পারছেন? আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনাদের সবাইকে, আপনাদের আমি একটু পরে ইস্যুও লিখে দিব, গুগল ক্লাসরুমেও লিখে দিব, আমি কিন্তু এই সিটির কোনো মেকআপ সিটি নিব না। ওকে স্যার। ঠিক আছে? যে মিস করবেন সে কিন্তু এখানে 0 পাবেন। আর সিটি কি একটাই হবে নাকি 2টা হবে আমাদের? সিটি যদি আমি দেখি প্রথমে 2টাই নিব, 2টা দিয়ে দেখি যদি সবার এভারেজ নাম্বার ভালো থাকে তাহলে আমি আর নিব না। আর যদি দেখি যে অনেকেরই কমে গেছে তখন আমি 3টা নিব, ওইখান থেকে বেস্ট টু কাউন্ট করব। ওকে স্যার। কিন্তু যদি আমি দেখি এভারেজ সবাই ভালো করছেন তাহলে আমি নিব না, কিন্তু আগে থেকে বলে দিলাম। বুঝছেন? যে আমি কোশ্চেনে সোজা করছি আপনারা পারেন নাই, তাও কিন্তু আমি সিটি 3টা নিব না। একটু সবাই পড়াশোনা করিয়ে আসেন, যে প্রথম সিটি আমি দিব না, স্যার তো বেস্ট টু কাউন্ট করবেই। ক্লিয়ার? এরকম চিন্তা ভাবনা রেখে আসেন না কিন্তু। ইজি কোশ্চেন দিয়েন স্যার।
অবশ্যই আমি এই যে যা যা পড়াবো এখানে যা যা স্লাইডে লেখা থাকবে সেখান থেকে আমি কোশ্চেন করবো আপনাদের। আপনারা যদি স্লাইডটা পড়ে আসেন আর ক্লাসে মনোযোগী থাকেন কি করে প্রবলেম সলভ করতে হয়, এই দুই একটা প্রবলেম হাতে কলমে যদি না সলভ করে আসেন, বিশ্বাস করেন আপনি টাইমের মধ্যে করে আসতে পারবেন না সিটিতে। এই যে আমি যে সুন্দর করে এই যে গ্যান্ট চার্ট গুলো দেখাই দিছি, এই গ্যান্ট চার্ট যদি আপনারা নিজে এঁকে যদি এরকম ক্যালকুলেশন না করে আসেন তাহলে কিন্তু আপনারা পারবেন না, আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই ঈদের মধ্যে পুরোটা ঈদ মানে ছুটিতে কাটাই দিয়েন না, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন পড়াশোনা করিয়েন, বুঝছেন? আপনারা তো বড় একটা লম্বা ছুটি পাচ্ছেন, তো এই ছুটিটা হালকা একটু কাজে লাগায়। ওকে, তাহলে এটা কি আপনাদের সেলফ স্টাডি থাকবে এই টপিকটা? না স্যার, দেখায় দেন। ওকে, তাহলে দেখেন এই মাল্টি লেভেল কি শিডিউলিং ভেরি ইজি। ঠিক আছে, আপনি চিন্তা করেন তো আমার কাছে 2 ধরনের প্রসেস আছে। একটা হচ্ছে ফরগ্রাউন্ড প্রসেস, যেগুলো আমাদের ইন্টারঅ্যাক্টিভ। মনে করেন এই যে আমার ডিসপ্লে, এই ডিসপ্লেতে যেগুলো আমি শো করতেছি, দেখেন এই যে পয়েন্টারটা মুভ করতেছে, এগুলো কি ইন্টারঅ্যাক্টিভ না? আপনার সাথে আমার সাথে ইন্টারঅ্যাকশন করার জন্য যে প্রসেসগুলো কাজ করতেছে সেই প্রসেসগুলো হচ্ছে ফরগ্রাউন্ড প্রসেস। সবাই কি বুঝছেন? এটা হচ্ছে আমার একটা গ্রুপের প্রসেস, এক টাইপের প্রসেস। আর এক টাইপের প্রসেস কি হইতে পারে স্যার? ব্যাকগ্রাউন্ডে তো আমার অনেকগুলো প্রসেস চলে যেগুলো আমরা দেখি না, সেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড প্রসেস। এখন বলেন তো কোন প্রসেসের প্রায়োরিটি বেশি হওয়ার কথা আপনার কাছে? যেটা আমরা দেখতে ভিজুয়াল স্যার। তাই না? যেটা ইন্টারঅ্যাক্টিভ বা ফরগ্রাউন্ড বা যেটা আমরা দেখতেছি, এটার রিকোয়ারমেন্ট একরকম। আপনি কি চান যে এখানে একটু স্লো হোক বা রেসপন্স টাইম বেশি হোক? একটু বলেন তো। না, কিন্তু যেগুলো ব্যাকগ্রাউন্ড সেগুলো যদি লেটেও হয় আপনি কি টের পাবেন? নো স্যার। তাহলে দেখেন তো এই যে দুইটা আলাদা আলাদা গ্রুপের যে প্রসেস, এই দুইটা আলাদা গ্রুপের প্রসেসের ডিফারেন্ট রেসপন্স টাইম নিড আছে, আবার ডিফারেন্ট শিডিউলিং নিড আছে। তাহলে এদেরকে যদি আপনি এই যে এতক্ষণ ধরে আমরা যে অ্যালগরিদম গুলো শিখছি, রাউন্ড রবিন, এফসিএফএস, শর্টেজ জব ফার্স্ট, এদের মধ্যে যে কোনো একটা ইউজ করে সবগুলোকে সাজান, তাহলে কি এটা ভালো হবে? এটা চিন্তা করেন তো, একটা প্রবলেম হয়ে যাবে না? যে সবাইকে কি সে হ্যাপি করতে পারবে বলেন তো? না। এই কারণে এই যে সকল প্রসেসকে আমরা এরকম আলাদা আলাদা ক্লাসে ভাগ করতে পারবো, যে একটা ইন্টারঅ্যাক্টিভ যেখানে ডিলে টাইম কম হবে, একটা ব্যাকগ্রাউন্ড যেখানে ডিলে টাইম বেশি হলেও কোনো সমস্যা নাই। এই যেসব ক্ষেত্রে আমরা আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে পারবো সেসব ক্ষেত্রে আমরা কোন শিডিউলিং ইউজ করতে পারবো? মাল্টি লেভেল কিউ শিডিউলিং ইউজ করতে পারবো। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এবার আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এইটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল কিউ শিডিউলিং। ঠিক আছে, এখন মাল্টি লেভেল কিউ বলতে আপনারা বুঝতেই পারছেন যে এতক্ষণ ধরে আমাদের যে রেডি কিউটা ছিল, এই রেডি কিউ কি একটা ছিল নাকি অসংখ্য ছিল? চিন্তা করেন তো, একটা ছিল। একটাই ছিল, তাই না? কিন্তু এই মাল্টি লেভেল নাম শুনেই বুঝতে পারতেছেন যে ওই একটা কিউকে আমি ভেঙে এখানে কয়টা কিউ দেখাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা কিউ দেখাইছি, দেখছেন? তার মানে মাল্টি লেভেল কিউতে আমরা একটা কিউ না, একটা কিউকে ভেঙে আমরা মাল্টিপল কিউ বানাবো। ঠিক আছে, এখন প্রত্যেকটা কিউয়ে এক একটা নির্দিষ্ট টাইপের প্রসেস রাখি। যেমন মনে করেন প্রথম কিউতে আমি সিস্টেম প্রসেস রাখছি, দ্বিতীয় কিউতে ইন্টারঅ্যাক্টিভ যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো রাখছি, 3 নাম্বার কিউতে ইন্টারঅ্যাক্টিভ এডিটিং যে প্রসেসগুলো আছে সেগুলো রাখছি, 4 নাম্বার কিউতে ব্যাচ প্রসেস রাখছি, 5 নাম্বার কিউতে স্টুডেন্ট প্রসেস রাখছি। ক্লিয়ার? এটা পর্যন্ত কি ক্লিয়ার সবার? যে প্রত্যেকটা কিউতে আমি নির্দিষ্ট কিছু প্রসেস রাখবো এবং এটা এনশিওর করতে হবে যে একটা প্রসেস কখনো একটা কিউ থেকে অন্য কিউতে যাবে না। মানে সিস্টেম প্রসেস কখনো ইন্টারঅ্যাক্টিভ প্রসেসে আসবে না, ইন্টারঅ্যাক্টিভ প্রসেস কখনো ইন্টারঅ্যাক্টিভ এডিটিং প্রসেসে যাবে না, বা ইন্টারঅ্যাক্টিভ প্রসেস যাবে না বা উপরে যাবে না। যেই কিউতে যেই প্রসেস রাখছি শুধুমাত্র সেই প্রসেসই থাকবে। সবাই বুঝছেন? স্যার আরেকবার। এখানে একটু খেয়াল করেন যে আমি এখানে বুঝাতে যাচ্ছি যে আমার কাছে একটা কিউকে ভেঙে আমি অসংখ্য কিউ বানাবো এবং প্রত্যেকটা কিউতে আমি নির্দিষ্ট সংখ্যক প্রসেস রাখবো এবং সেই প্রসেসগুলো পার্মানেন্টলি থাকবে। আমি চাইলেই একটা কিউ থেকে অন্য কিউতে জাম্প করাইতে পারবো না। এবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এবার দেখেন
এই প্রত্যেকটা কিউতে মানে 1 নাম্বার কিউ, 2 নাম্বার কিউ, 3 নাম্বার কিউ, 4 নাম্বার কিউ, 5 নাম্বার কিউ, প্রত্যেকটা কিউতে আমাদের আলাদা আলাদা শিডিউলিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা থাকবে। মনে করেন 1 নাম্বার প্রসেসে আপনি রাউন্ড রবিন দিলেন, 2 নাম্বার প্রসেসে আপনি শর্টেস্ট জব ফার্স্ট দিলেন, 3 নাম্বার প্রসেসে আপনি হচ্ছে এফসিএফএস দিলেন। মানে প্রত্যেকটা কিউতে কি থাকবে, আলাদা আলাদা শিডিউলিং অ্যালগরিদম থাকবে। আলাদা আলাদা শিডিউলিং অ্যালগরিদম দেওয়ার কারণে যাদের যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সবাই সার্ভিস পাবে। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, স্যার আগে কোন কিউ এর প্রসেস কাজ করবে? জি স্যার, এটাই ছিল। হ্যাঁ, তার মানে কিউ এর মধ্যে তো নিজস্ব একটা অ্যালগরিদম থাকবে। এখন এই 5টা কিউ এর মধ্যে কোন কিউটা আগে সার্ভিস পাবে তার জন্য আলাদা কি করা লাগবে, শিডিউলিং করা লাগবে। যেটাই দেখেন বাম পাশে দেখাইছি, সবার উপরে হাইয়েস্ট প্রায়োরিটি আর সবার নিচে কি থাকবে, লোয়েস্ট প্রায়োরিটি। তার মানে প্রায়োরিটি শিডিউলিং করতে হবে। একটু আগে আমরা শিখে আসি না প্রায়োরিটি শিডিউলিং। এই প্রত্যেকটা কিউ এর মধ্যে কি করতে হবে আবার বলেন তো, প্রায়োরিটি শিডিউলিং করতে হবে। সবাই কি বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। তার মানে প্রত্যেকটা কিউ এর মধ্যে একটা করে শিডিউলিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা থাকবে। আবার 5টা কিউ এর মধ্যে কোন প্রসেসটা যে আগে যাবে কোন প্রসেসটা পরে যাবে এর জন্য সাধারণত কোন অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা থাকে, প্রায়োরিটি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা থাকে। সবাই কি বুঝছেন? কারো কি পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এইটাই হচ্ছে আমাদের মাল্টি লেভেল কিউ শিডিউলিং। বুঝছেন সবাই? জি এই স্যার। যে কথাগুলো বললাম সেই সব কথাগুলো যে এখানে লেখা আছে, আপনারা একবার পড়ে নিলেই লিখতে পারবেন। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, থিওরিটিক্যাল কোশ্চেন আসবে যে মাল্টি লেভেল কিউ শিডিউলিং কেন ইউজ করা হয়, করলে লাভটা কি হবে, আর ইমপ্লিমেন্ট করলে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার এখানে যে কিউ গুলো আছে ওগুলাকে আমরা প্রায়োরিটির মাধ্যমে মানে আগে পিছু করব, নাকি ওই কিউ গুলোর ভিতরে যে প্রসেস গুলো আছে ওগুলাকে করব? না 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 না, এই কিউগুলোর ভিতরে যে প্রসেসগুলো আছে এইগুলোর জন্য আলাদা শিডিউলিং অ্যালগরিদম। আপনি চাইলে যদি প্রায়োরিটি দিতে চান দিতে পারেন। মানে এই ধরেন এই 1 নাম্বার কিউ, এই 1 নাম্বার কিউতে আপনি রাউন্ড রবিন দিলেন, 2 নাম্বার কিউতে আপনি এফসিএফএস দিলেন। মানে প্রত্যেকটা কিউতে আলাদা আলাদা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই 5টা কিউ এর মধ্যে কোন কিউ এর প্রসেসিংটা আগে হবে, এটা কি 1 নাম্বারের আগে হবে নাকি 2 নাম্বারের আগে হবে, এইটার জন্য কি আলাদা শিডিউলিং করা লাগবে না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটার জন্য আমাদের প্রায়োরিটি। ওকে, সবাই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই ছিল আপনাদের ক্লাস আজকে। বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার এটাই কি কোনো ম্যাথ নাই? না, এটা কোনো ম্যাথ নাই। আপনি যদি চান তাহলে এর ম্যাথ দিতে পারি। না স্যার। আপনাদের এখানে যেটুকু দেখাচ্ছে এইটুকুই পর্যন্ত আপনাদের সিটিতে থাকবে। ওকে স্যার। বুঝছেন? বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? নাই স্যার।